মিস সোনিয়া আক্তার, আপনাকে দিয়ে ঠিক কোন কাজটা করালে ঠিকঠাক করতে পারবেন আপনি? উগ্র একটি কণ্ঠ শুনে কম্পিউটার থেকে হাত উঠিয়ে নিল সোনিয়া। ভয়ে বুকটা দুরু দুরু করছে, দোয়া দরুদ পড়তে লাগলো, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে অফিসের সব থেকে রাগী স্যার। স্যার না বস। সোনিয়া আমতা করে বলল, স্যার আমি ঠিক করে দেব। শরণ রাগ কমানোর চেষ্টা করলো, কিন্তু না, রাগটা কিছুতেই কমছে না। সে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু কাজে গাফেলতি একদমই না। এটি সিলেবাসের বাইরে তার। তিনি বললেন, এনাফ মিস সোনিয়া, কোনো কাজে ঠিকঠাক হবে না আপনাকে দিয়ে। আপনি এক কাজ করুন, দয়া করে বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকুন বাসায়। একটু থেমে আবার বলল শরণ, ওই কাজটাও তো আপনাকে দিয়ে ঠিকঠাক হবে না। সোনিয়া কিছু বলতে চাইলো স্যার, কিন্তু শরণ তাকে থামিয়ে দিয়ে বলল, আর কিছু বলতে হবে না আপনাকে। আমি ওয়াহিদ খান শরণ, সবকিছু সহ্য করতে পারলেও একটা জিনিস সহ্য করতে পারি না। এটা যদি বুঝে যান তবে ভালো, না হলে চাকরি থেকে বহিষ্কার করতে আমার 2 মিনিটও লাগবে না। সোনিয়া কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, ভুল হবে না স্যার, ঠিক করে দিচ্ছি। এবার শরণ বলল, তুমি হচ্ছে অকর্মা, তোমার দ্বারা শুধু সিস্টেম হ্যাং আর ইরুরি করা যাবে, ঠিক আর হবে না। ইউজলেস একটা, জলদি ঠিক করো। এ কথা বলে শরণ নিজের কেবিনে চলে আসলো। আজকে একটু বেশি রাগ হচ্ছে তার। সকাল সকাল অফিসে এসে ঝামেলা বাঁধলে রাগ হবে না? সোনিয়া শরণের কথাগুলো শুনে চুপ করে থাকলো। এগুলো প্রতিদিনের কথা, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু কাজ করার মন বসছে না। তবু করতে হবে, এটাই নিয়ম প্রতিদিনের। কোথায় যেন একটা চাপ লেগে তার জন্য একটা ওয়ার্ডের সব কয়টা কম্পিউটারে সমস্যা দেখা দিয়েছে। আসলে কি তার দোষ? উত্তর খুঁজে পাচ্ছে না। এদিকে সময়টা ঠিক একটা জোহরের নামাজ পড়ে মাত্রই বের হয়েছে। তাসফিন রুহির জন্য অপেক্ষা করছে, কিন্তু মেয়েটা যেন আসছেই না। বারবার দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকাচ্ছে। ঠিক তখনই ক্যাফের কাচের দেয়াল ভেদ করে তাসফিনের চোখ গেল বাইরের রাস্তার দিকে। একটি সাদা রঙের প্রাইভেট কার এসে থামলো ক্যাফের ঠিক সামনে। গাড়ি থেকে নেমে এলো রুহি। কলা পাতা সবুজ রঙের 3 পিসটায় তাকে আজ অসম্ভব মায়াবী আর বেশি সুন্দর লাগছিল। রুহি গাড়ি থেকে নেমে ক্যাফের ভেতর তাসফিনকে দেখতে পেল। তার ফর্সা মুখে এক চিলতে চৌড়া হাসি ফুটে উঠল। সে হাত উঁচিয়ে তাসফিনের দিকে তাকিয়ে চপল ভঙ্গিতে হাই দিল। রুহি প্রায় উঠতে উঠতে ক্যাফের ভেতরে ঢুকে তাসফিনের টেবিলটার সামনে এসে দাঁড়ালো, কিন্তু তাসফিন তার দিকে ভালোভাবে তাকালোই না। সে কেবল একটা সৌজন্যমূলক হালকা মাথা নাড়ল। তার চোখে কোনো মুগ্ধতা ছিল না, ছিল এক অদ্ভুত উদাসীনতা। তাসফিনের এই শীতলতা দেখে রুহির বুকের ভেতরটা এক মুহূর্তে দমে গেল। এত যত্ন করে সাজা, এত জামা কাপড় উলট পালট করার সব আনন্দ যেন এক ফুৎকারে উবে গেল। রুহি মনে মনে নিজেকে বলল, আমাকে দেখতে কি আজ একটুও সুন্দর লাগছে না? একটি বারও তো ভালো করে তাকালো না। নিজের ভেতরের এই কষ্ট আর অস্বস্তিটুকু আড়াল করার জন্য রুহি দ্রুত ব্যাগটা চেয়ারে রেখে বলল, তাসফিন আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুম থেকে মুখটা একটু ঠিকঠাক করে এসে সে টেবিলের উল্টো পাশের চেয়ারটায় বসলো। তাসফিন তখনও ফোন স্ক্রিনে কি যেন দেখছিল। রুহি বসতেই সে ফোনটা টেবিলে উপর করে রেখে মেনু কার্ডটা রুহির দিকে এগিয়ে দিয়ে বলল, কি খাবে বলো, খাবারটা অর্ডার দিয়ে দাও। রুহি একটু লাজুক হেসে মেনু কার্ডটা পুশ করে বলল, আরে না, আপনিই দিন। তাসফিন আর কোনো জোরাজুরি করলো না। সে কিছু না বলে ওয়েটারকে ডেকে নিজের মতো করে 2টো আইটেম অর্ডার দিয়ে দিল। কিন্তু মেনুর নামগুলো শুনতেই রুহির পেটের ভেতরটা চমকে উঠলো। তাসফিন যে সি ফুড আর মাশরুমের আইটেমগুলো অর্ডার করেছে, সেগুলোতে রুহির মারাত্মক অ্যালার্জি। এগুলো খেলে তার সারা শরীর চুলকে লাল হয়ে যায়। কিন্তু প্রথম ডেটে না বলার মতো সাহস বা রুক্ষতা রুহির ছিল না। সে মুখ বুজে রইল। খাবার যখন টেবিলে এলো, সে ভেতরে ছটফট করতে করতেও কেবল তাসফিনের মন রাখার জন্য জোর করে সেই খাবারগুলো মুখে তুলতে লাগলো। লোকমা গিলতে তার কষ্ট হচ্ছিল, তাও সে মুখে একটা কৃত্রিম হাসি ঝুলিয়ে তাসফিনের সাথে টুকটাক কথা বলার চেষ্টা চালিয়ে গেল। খাওয়া দাওয়ার পর তাসফিন বিলটা মিটিয়ে দিয়ে ওয়েটারকে বলল, আমাদের জন্য 2টো আইসক্রিম নিয়ে এসো। তারপর সে রুহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কোন ফ্লেভার খাও? রুহি চট করে উত্তর দিল, আমার চকলেট ফ্লেভার ভীষণ পছন্দ। এরপর রুহি একটু কৌতূহল নিয়ে তাসফিনের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আর আপনার কোন ফ্লেভার পছন্দ? তাসফিন অত্যন্ত ঠান্ডা গলায় জবাব দিল, কোনোটাই না। আইসক্রিম টাইসক্রিম বা এইসব বাচ্চাদের জিনিস আমার একদম পছন্দ না। রুহি জিজ্ঞেস করলো, 2টা কেন অর্ডার করলেন? তারপর তাসফিন বলল, তুমি খেও। কথাটা তীরের মতো রুহির বুকে গিয়ে বিঁধলো। তার মুখের চকলেট আইসক্রিমের স্বাদটা এক মুহূর্তে তিতে হয়ে গেল। সে মনে মনে ভাবলো, কথাটা এইভাবে না বললেও হতো। ও কি আমাকে মনে মনে অপমান করলো? ও কি আমাকে এখন একটা পুতুল আর ছোট বাচ্চা মনে করে নাকি? রুহির চোখের কোনায় এক ফোঁটা অভিমান জমতে চাইলো, কিন্তু সে টেবিলে রাখা টিস্যুটা দিয়ে মুখ মোছার ভান করে তা চেপে গেল। তাসফিন ফাঁকা আইসক্রিমের দিকে একবার তাকিয়ে ঘড়ির দিকে তাকালো। তারপর সোজা হয়ে বসে একরকম আদেশের সুরেই বলল, রেস্তোরাঁয় এভাবে ঘন্টার পর ঘন্টা বসে না থেকে চলো কোথাও ঘুরতে যাই। কোথাও যাবে? ঘুরতে যাওয়ার প্রস্তাবটা শুনে রুহির এতক্ষণের মন খারাপের মেঘটা একটু হলেও কাটলো। সে তাসফিনের চোখের দিকে তাকিয়ে ইতস্তত করে বলল, তাহলে চলুন শাহবাগ যাই। ওখানের ফুলের দোকানগুলো মানে মিউজিয়ামে একটু ঘুরে আসলে ভালো হতো। তাসফিন শুধু একটা ছোট আচ্ছা বলে বিল মিটিয়ে উঠে দাঁড়ালো। ক্যাফে থেকে বের হয়ে তাসফিন নিজের সাদা রঙের প্রাইভেট কারটার লক খুলে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। রুহি একটু জড়সড় হয়ে তার পাশের প্যাসেঞ্জার সিটটাই বসলো। গাড়ি স্টার্ট দিয়ে তাসফিন রোডের জ্যাম ঠেলে শাহবাগের দিকে এগোতে লাগলো, কিন্তু গাড়ি খানিকটা পথ যেতেই
রুহির পুরো শরীর এক অদ্ভুত অস্বস্তি শুরু হলো। দুপুরে সেই অ্যালার্জির খাবারগুলো এবার তার শরীরে বিষের মতো কাজ করতে শুরু করেছে। প্রথমে গলার নিচে, তারপর 2 হাতের কবজিতে তীব্র চুলকানি শুরু হলো। রুহি আপ্রাণ চেষ্টা করছিল তাসফিনের সামনে নিজেকে স্বাভাবিক রাখার, কিন্তু চুলকানির তীব্রতা এতটাই বাড়ছিল যে সে না পেরে নখ দিয়ে হাত আর গলা চুলকাতে লাগলো। তার এই অনবরত নড়াচড়া আর হাত চুলকানো দেখে তাসফিন ড্রাইভ করতে করতে আর চোখে একবার তাকালো, তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কোনো অসুবিধা হচ্ছে তোমার? এভাবে ছটফট করছো কেন? রুহি ভীষণ চাপা স্বভাবের মেয়ে, সে হুট করে কারো সাথে মনের কথা খুলে বলতে পারে না। তীব্র কষ্টের মধ্যেও চুপ করে থাকাটাই তার দীর্ঘদিনের স্বভাব। সে নিজের ওড়নাটা দিয়ে হাত দুটো কোনো মতে ঢেকে রাখার চেষ্টা করে ম্লান হেসে বলল, না না কিছু না, আমি ঠিক আছি। কিন্তু মিনিট 10 মধ্যে রুহির শরীরের অবস্থা আরো খারাপের দিকে চলে গেল। সায়েন্স ল্যাব পার হওয়ার সময় তাসফিন যখন জ্যামে আটকে রুহির দিকে পুরোপুরি তাকালো, তখন সে চমকে উঠল। কলাপাতা সবুজ রঙের ড্রেসটার উপর দিয়ে রুহির ফর্সা গাল, কান আর 2 হাত একদম টকটকে লাল হয়ে ফুলে উঠেছে। রুহি তখনও চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে চুলকানি সহ্য করার চেষ্টা করছে, আর তার চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। রুহির এই অবস্থা দেখে তাসফিন আর এক মুহূর্তেও গাড়ি চালালো না। সে অত্যন্ত দ্রুত গাড়িটা রাস্তার একদম বাঁ পাশে চিপাচিপি করে থামিয়ে দিল। ইঞ্জিন বন্ধ করে সে রুহির দিকে পুরো ঘুরে বসে তীব্র কড়াকড়ি সুরে বলল, রুহি মুখে কি করছো তুমি? কোনো সমস্যা হয়েছে? রুহি তাও মাথা নিচু করে রইল, মুখ ফুটে নিজের সমস্যার কথা স্বীকার করতে চাইল না। সে ড্রেসের খুঁট আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে ফিসফিস করে বলল, কিছু হয়নি তো? রুহির এই অদ্ভুত লুকোচুরি আর চাপা স্বভাব দেখে তাসফিনের কাল রাতের ভেতরে জমে থাকা সব রাগ আর অস্থিরতা এক মুহূর্তে ফেটে পড়ল। সে স্টিয়ারিং হুইলে একটা জোরে থাপড় মেরে প্রচন্ড ধমক দিয়ে বলে উঠল, স্টুপিড, এই মাঝ রাস্তায় নাটক করা বন্ধ করো তো। কি হয়েছে সেটা সোজা বলো। তোমার শরীর যেভাবে লাল হয়ে যাচ্ছে, তাও কেন নাটক করছো? তাসফিনের মুখে এমন কর্কশ আর চড়া গলার ধমক রুহি তার জীবনে কোনোদিন শোনেনি। এমনি অ্যালার্জির তীব্র যন্ত্রণায় তার শরীর জ্বলছিল, তার উপর এই ধমকটা সহ্য করার ক্ষমতা তার ছিল না। রুহি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে 2 হাতে মুখ ঢেকে হু হু করে বাচ্চার মতো কান্না করে দিল। সে কাঁদতে কাঁদতে হিচকি তুলে ভাঙা গলায় বলল, আমার সিফুড আর মাশরুমে মারাত্মক অ্যালার্জি। আপনি রেস্টুরেন্টে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলেন, ওই খাবারে আমার অ্যালার্জি ছিল। কথাটা শোনা মাত্রই তাসফিনের চোখের মনি দুটো রাগে আর বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তার নিজের উপর যতটা না রাগ হলো, তার চেয়ে শতগুণ রাগ হলো রুহির এই বোকামির উপর। সে রুহির দিকে তাকিয়ে তীব্র ক্ষোভ নিয়ে প্রায় চিৎকার করে বলল, অ্যালার্জি ছিল তো তখন নিষেধ করতে পারোনি? আমি তোমাকে খাবার অর্ডার দিতে বলেছিলামই তো এই জন্য, যেন তুমি তোমার পছন্দের জিনিস খেতে পারো, আর তুমি মহান সেজে ওইগুলো গিলে নিলে কেন? তাসফিনের এই দ্বিতীয় দফার ধমক শুনে রুহি আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। সে একদম কাচুমাচু হয়ে সিটের সাথে নিজেকে গুটিয়ে নিয়ে মাথা নিচু করে বসে রইল। তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে সবুজ ওড়নাটা ভিজে যাচ্ছিল। রুহির এই অসহায় আর শোচনীয় অবস্থা দেখে তাসফিনের রাগটা এবার একটু দমে গিয়ে এক অদ্ভুত অপরাধবোধে রূপ নিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দরজা খুলে বাইরে বের হয়ে গেল। আশপাশের কোনো ফার্মেসি থেকে অ্যালার্জির জরুরি ওষুধ আনতে সে হন করে রাস্তার উপারে চলে গেল। আর রুহি গাড়ির ভেতরে বসে নিজের বোকামি আর প্রথম ডেটের এই চরম ট্রাজেডির কথা ভেবে নীরবে কাঁদতে লাগলো। অন্যদিকে সোনিয়ার বস শরণ সোনিয়াকে বলল, চরিত্রহীন মেয়ে মানুষ, এত খারাপ চরিত্র কেন তোমাদের? ভালো হতে পারো না একটু? বাইরে তখন প্রচন্ড রকমের হাওয়া বইছে, ধুলোবালি আর শুকনো পাতা উড়ে এসে যেন চারপাশটা অন্ধকার করে দিচ্ছে। হয়তো একটু পর চোখে কিছু দেখা যাবে না, কিন্তু সোনিয়ার মনের ভেতরের দহন হয়তো প্রকৃতির এই রুদ্র রূপের থেকেও 1000 গুণ বেশি। শরণের মুখ থেকে ছিটকে আসা এই তীব্র বিষাক্ত কথাটা সোনিয়া ঠিক মাথায় ধরতে পারল না। তার মনে হলো তার চারপাশে চেনা পৃথিবীটা এক নিমিষে উলটপালট হয়ে গেছে। সে স্তব্ধ হয়ে গেল, নিজের কানকে বিশ্বাস করতে না পেরে অত্যন্ত কাঁপা কাঁপা এবং বিভ্রান্ত কণ্ঠে ও বলল, মানে? রাত 10টা মাত্র বেজেছিল যখন অফিস থেকে বের হয়েছিল সোনিয়া। আজকে অফিসে কাজের প্রচন্ড চাপ ছিল, তাই এত দেরি। মাঝরাতে এমন কথা শুনে একদম ঘাবড়ে গেছে সে। একজন শিক্ষিত মানুষের কাছ থেকে এরকম ভাষা সে আদৌ কল্পনা করেছিল কিনা তার সন্দেহ। ও তো জাস্ট অফিস থেকে নিচে নেমেছিল, বাইরে তখন ধুলো ঝড়, চোখে কিছু দেখা যাচ্ছিল না। সে অন্ধকারের মধ্যে তাড়াহুড়ো করে রাস্তা পার হতে গিয়ে হুট করে একটা অপরিচিত পথচারী ছেলের সাথে সোনিয়ার জোরে ধাক্কা লাগে। সোনিয়া সামলাতে না পেরে পড়ে যেতে নিলে ছেলেটি তাকে টেনে ধরেছিল। অথচ ঠিক সেই মুহূর্তে শরণ নিজের গাড়ি নিয়ে অফিস থেকে বের হচ্ছিল। দূর থেকে এই দৃশ্যটি দেখে চরম নোংরা আর অশ্লীল নিয়ে ফেলে। সে গাড়ি থামিয়ে সোনিয়াকে জোর করে আবার উপরের ফাঁকা অফিসে ডেকে নিয়ে এই নোংরা অপবাদ দিচ্ছে। সোনিয়ার ফ্যাকাশে মুখের বিভ্রান্তি দেখে শরণ যেন আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। সে নিজের 2 হাত পকেটে ঢুকিয়ে একদম এগিয়ে এসে দাঁত কিরমির করে বলল, প্লিজ নাটক বন্ধ করুন মিস সোনিয়া। অপমানে সোনিয়ার ফর্সা গাল দুটো মুহূর্তে লাল হয়ে উঠল। সে নিজের কাঁপা কাঁপা ভাবটা ঝেড়ে ফেলে দিয়ে তীব্র ক্ষোভে এবং অবজ্ঞায় চেঁচিয়ে উঠল, আমি কখন নাটক করলাম? আপনার ভাষা শুনে আমি শিহরিত। এত শিক্ষিত মানুষের কাছে কল্পনা করা যায় না। ছি ছি ছি। শব্দটা সরাসরি গিয়ে লাগলো শরণের পুরুষতান্ত্রিক ইগোতে। তার চড়া অহংকারে যেন কেউ শক্ত একটা চর মারল। একটা সামান্য মধ্যবিত্ত পরিবারের 2 টাকার মেয়ে, যে কিনা
কিনা তার অফিসে সামান্য বেতনে খাটে, সে আজ তার সামনে এইভাবে চোখ উঁচিয়ে উঁচু গলায় কথা বলে। এই দৃশ্যটা কিভাবে সহ্য করবে শরণ, যেখানে কিনা তার আভিজাত্য, তার স্ট্যাটাস আর ক্ষমতার সামনে দাঁড়িয়ে থাকার বিন্দু মাত্র যোগ্যতা এই মেয়ের নেই। রাগে শরণের চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠল। সে সোনিয়ার দিকে এক কদম এগিয়ে এসে অত্যন্ত অশ্রাব্য এবং কুৎসিত ভাষায় সোনিয়াকে অপমান করতে শুরু করলো। শরণ দাঁতে দাঁত চেপে বিষাক্ত সুরে বলল, মুখ সামলাতে বলছো আমাকে? তোমার মতো একটা নোংরা সস্তা থার্ড ক্লাস মেয়ের জন্য আমি আমার মুখ সামলাবো? মাঝরাতে অফিসের নিচে দাঁড়িয়ে একটা অচেনা ছেলের গায়ে ঢলে পড়তে তোমার একটুও লজ্জা লাগলো না? কত বড় ধরিবাজ মেয়ে মানুষ তুমি! এখানে সারাদিন সততার নাটক করো, কাজের বাহানা দেখিয়ে রাত 10টা পর্যন্ত অফিসে বসে থাকো, আর নিচে নেমে রাস্তার পুরুষের সাথে নোংরামি শুরু করে দাও। শরণের মুখ থেকে বের হওয়া এই চরম অশালীন, কদর্য আর নোংরা ভাষাগুলো শুনে সোনিয়ার কান দুটো ভৌ ভৌ করতে লাগলো। অপমানে আর তীব্র আঘাতে তার চোখ দুটো ফেটে বাঁধ ভাঙা জল প্লাবনের মতো নেমে এলো। সে শাড়ির আঁচলটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টা করলেও তার পুরো শরীর তখন থরথর করে কাঁপছিল। একটা মানুষ এতটা শিক্ষিত হয়ে একটা সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এতটা নিচু আর নোংরা ভাষায় একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতে পারে, এটা সোনিয়ার কল্পনারও বাইরে ছিল। সোনিয়ার চোখের পানি দেখে শরণের অহংকার যেন আরো চাঙ্গা হয়ে উঠল। সে উপহাসে সুরে বলল, কি হলো এখন চোখের জল ফেলে কার সহানুভূতি পাওয়ার চেষ্টা করছো? তোমার এই সস্তা চোখের জলে শরণ গলে না। তোমার মতো মেয়েদের আসল রূপ আমার খুব ভালো করেই জানা আছে। সোনিয়া নিজের চোখের জল এক ঝটকায় হাত দিয়ে মুছে ফেললো। তার ভেতরের সমস্ত কান্না এক নিমিষে তীব্র ঘৃণার আগুনে রূপ নিল। তার আর হারানোর কিছু নেই। সে সোজা শরণের চোখের দিকে তাকালো। তার চোখ দিয়ে তখন যেন আগুন ঝরছিল। সে অত্যন্ত ধারালো, কর্কশ এবং জীবনের সবচেয়ে বাজে কথাটা শরণের মুখের উপর ছুঁড়ে দিয়ে বলল, আপনার মতো একটা নোংরা পশুর অফিসে যে আমি এতদিন কাজ করেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ আর ঘেন্নার বিষয়। আপনার শরীরটা দামি কাপড়ে ঢাকা আর মুখে বড় বড় শিক্ষার বুলি থাকতে পারে, কিন্তু আপনার ভেতরের মনটা আসলে একটা ডাস্টবিনে থেকেও নোংরা আর দুর্গন্ধযুক্ত। আপনি পুরুষ নামের একটা কলঙ্ক, একটা আস্ত জানোয়ার। একজন সামান্য কর্মচারীর মুখ থেকে এমন চরম অপমানজনক এবং বাজে কথা শুনে শরণ স্তব্ধ হয়ে গেল। রাগে তার পুরো শরীর কাঁপতে লাগলো। সে সোনিয়ার দিকে হাত উঁচিয়ে চিৎকার করে ঘর কাঁপিয়ে বলল, স্টপ ইট, জাস্ট শাট আপ। আজ এই মুহূর্তে থেকে তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করা হলো, আর জীবনে নিজের এই চরিত্রহীন মুখটা কখনো আমাকে দেখাবে না। গেট আউট। শরণ যখন সোনিয়াকে চাকরি থেকে বরখাস্ত করার ভয় দেখিয়ে চিৎকার করে উঠল, তখন সোনিয়া আর নিজের রাগকে ধরে রাখতে পারলো না। সে টেবিলের উপর দুম করে একটা থাপ্পড় মেরে রেগে ফেটে পড়ে বলল, তোর এই কাজ এই মুহূর্তে আমাকে বিনামূল্যে দিলেও আমি করব না, জানোয়ার। 3 বছর ধরে তোকে সেই পরিমাণ সহ্য করেছি, কিন্তু আর না, 1 সেকেন্ডও তোর এই নরকে আমি থাকবো না। শরণ সোনিয়ার এই মারমুখী রূপ দেখে সোফায় লাথি মেরে হিংস্র গলায় চেঁচিয়ে উঠল, শাট আপ, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দিস? তোর মতো একটা থার্ড ক্লাস চিট আমার অফিসে বসে আমাকে জ্ঞান দিচ্ছে, জাস্ট লুজার। সোনিয়া শরণের খুব কাছে এগিয়ে গিয়ে নিজের তর্জনী উঁচিয়ে বলল, এই মুখ সামলে কথা বল। আমার চরিত্রে আঙ্গুল তোলার কোনো অধিকার তোকে কেউ দেয়নি। কোন সাহসে তুই আমাকে এতগুলো কথা শোনালি রে? টাকার পাওয়ার দেখাস, তাই না? মনে রাখিস, সোনিয়াকে কেনা যায় না। তোর বাপকে বলে দিস, কোনো প্রকার দোয়াই সোনিয়া আকসারি মানুষের পা ধরে বসে থাকে না। কথাটা শেষ করে সোনিয়া তীব্র ঘৃণায় শরণের মুখের উপর সরাসরি থু করে থুতু ছুঁড়ে মারল। তারপর এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু শরণ এই চরম অপমান সহ্য করতে পারল না। রাগে অন্ধ হয়ে এক লাফে গিয়ে সোনিয়ার রাস্তা আটকে দিল। শরণ বলল, সাহস হয় কিভাবে আমাকে এভাবে বলার? তোর এত বড় স্পর্ধা? চরিত্রহীন মেয়ে মানুষ। তোদের মতো মেয়েদের থেকে আমি সবসময় 100 হাত দূরে থাকি, আর তুই আমার মুখে থুতু দিলি? সোনিয়া তখন উপহাসের হাসি হাসলো আর বলল, রিয়েলি? তুই তোদের মতো চরিত্রহীন মেয়েদের থেকে 100 হাত দূরে থাকিস? তাহলে আমাকে এখানে আটকে রেখেছিস কেন? যেতে দে, নইলে তোকে আজ খুন করে যাব আমি। সোনিয়া নিজের ব্যাগটা টেবিল থেকে এক ঝটকায় তুলে নিল। সে আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। নিজের সমস্ত আত্মসম্মান আর ভেতরে তীব্র দহন বুকে চেপে দ্রুত পায়ে কেবিনের দরজাটা সশব্দে টেনে বের হয়ে গেল। করিডোর দিয়ে যাওয়ার সময় বাইরের ঝড়ো হাওয়া যেন অফিসের কাচের দেয়াল ভেদ করেও তার গায়ের উত্তাপ কমাতে পারছিল না। গল্পের এই পর্বটি কেমন লাগলো জানাবেন, আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।